যা কিছু খালি চোখে দেখি তাই কি রাজনীতিতে ঘটে, নাকি পর্দার অন্তরালে নির্ধারিত হয় রাজনীতির সকল সমীকরণ? রহস্যে ঘেরা রাজনীতি সামনের দিনের মেরুকরণ কি, এসবই আজকের আলোচনা। বাংলাদেশে আমরা একটা খুব অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি। একটা ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন, প্রধানমন্ত্রীর পলায়ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা এবং সেই সরকারের প্রায় 7 মাস অতিক্রম হতে চলল। এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়ত নতুন নতুন ইস্যু আসছে। এই ইস্যুগুলো রাজনীতির মাঠকে উত্তপ্ত করছে, আবার নতুনভাবে মানুষ ভাবনা চিন্তা করছে। এইভাবেই অগ্রসর হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এবং আজকে এবং গত 2 দিন ধরে আরেকটি ইস্যুকে নিয়ে বাংলাদেশের রাজনীতি আরেক ধরনের উত্তপ্ত পরিস্থিতি চলছে। মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রশ্নে নতুন যে রাজনৈতিক দলটি বাংলাদেশে অভ্যুদয় হয়েছে, সেই রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল ব্যক্তির যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে এখন রাজনীতিতে একটা আলোচনা সমালোচনা এই চলছে। তো এটি বাংলাদেশের রাজনীতির এখনকার বাস্তবতা এবং আমি এটিকে কোনো অস্বাভাবিক কিছু মনে করি না। আমরা এটাই মনে করি যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রেজিমের পরিবর্তন, নতুন বাস্তবতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারটি হচ্ছে রাজনীতির যারা মানুষ মুখ্যত তাদের বাইরে আমরা বলবো যে সমাজের বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত যে সরকার, সেই রাজনৈতিক সরকার করছে। এখন যে বিষয়টা হচ্ছে যে এই রাজনীতিতে নতুন নতুন প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে, নতুন নতুন আমরা জিজ্ঞাসা তৈরি হচ্ছে, এবং এই নিয়ে রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং টেলিভিশনে আমরা যারা আছি তারা নানা রকমের বিচার বিশ্লেষণ কেন করছি আমরা এই মুহূর্তে এসে, এই প্রশ্নটাও আমি মনে করি খুবই স্বাভাবিক। বাংলাদেশে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে তারা বরাবর একটি বক্তব্য উপস্থাপন করছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক কাঠামো, এটার একটা পরিবর্তন এবং এই পরিবর্তনের জন্য একটা সংস্কার, এবং এই সংস্কারের রূপরেখা নিয়ে এখন রাজনীতিতে চলছে এক ধরনের আলোচনা সমালোচনা। এবং আপনি আজকে দেখেছেন বিএনপি সকালবেলা একটা জরুরি সংবাদ সম্মেলন করেছে, এবং সেই সংবাদ সম্মেলনে এই সংস্কার কমিশনগুলো কর্তৃক যে সমস্ত সংস্কার প্রস্তাবনা, এই সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে তারা আলোচনা সেখানে করেছেন, এবং যে বিষয়গুলো বলেছেন যে এর মধ্য দিয়ে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগকে এক ধরনের অকার্যকর করে দেশে একটা অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠারও একটা প্রচেষ্টা চলছে বলে তারা দাবি করছে। এখন রাজনীতিতে আমরা যে ধরনের পরিস্থিতিটা দেখছি, সেই পরিস্থিতি আমরা মনে করছি যে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত স্বৈরাচার উৎখাত করার জন্য, ফ্যাসিস্টদেরকে উৎখাত করার জন্য তারা কাজ করলেও এখন কিন্তু প্রত্যেকেরই নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব আদর্শ আছে, এবং এই আদর্শের ভিত্তিতে তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের একটা কর্ম পরিকল্পনা, কর্মপন্থা আছে, এবং সেইগুলো নিয়েই তারা এখন কাজ করছে। ফলে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অঙ্গনে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে অবস্থানগত একটা তারতম্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমি পুনর্বাসন রোধের জন্য সবার মধ্যে একটা ঐক্য যেন বজায় থাকে, সেই ব্যাপারেও তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। আপনি বিভিন্ন সময়ে রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে বিশ্লেষণ করে থাকেন। বর্তমান টালমাটাল পরিস্থিতিতে রাজনৈতিক বাস্তবতায় আমরা যেমনটি দেখছি যে আওয়ামী লীগ নতুন করে ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পক্ষে বিপক্ষে আমরা দেখছি যে রাজনীতিতে এক ধরনের তোলপাড় শুরু হয়েছে। সেই জায়গা থেকে বর্তমান টালমাটাল পরিস্থিতির কথা আমি আগেই বলছিলাম, এই একটি ইস্যু শেষ হবার আগে নতুন একটি ইস্যুর উদ্ভব না। এখন যে ইস্যুটা তৈরি হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই ইস্যুটা একটা ম্যানেজ গেম, একটা ক্রাইসিস তৈরি করার জন্য পরিকল্পিত ইস্যু। কারণ এই প্রধান উপদেষ্টা যে কথা বললেন, তার আগে আরেকজন ছাত্র নেতা, ওই জাতীয় নাগরিক পার্টির শাহীন হাসনাত, তিনি বলেছিলেন তার ভেরিফাইড ফেসবুকে এর থেকে আসছে। কিন্তু আপনি আওয়ামী লীগ থেকে ইতিমধ্যে রিয়াকশন এসেছে, সে অস্বীকার করেছে এরা কারা,
হ্যাঁ, বলা হয়েছে না যে এমনি আলোচনা আসছে যে সাবের হোসেন তারপরে তাজউদ্দিনের ছেলে মেয়ে এরা মিলে অর্থাৎ নির্দোষ ব্যক্তিদের আওয়ামী লীগ নিয়ে একটা করে তারা ইলেকশনে আসবে। তো স্বাভাবিকভাবে আমার কাছে এটা কিন্তু বস্তুনিষ্ঠ প্রস্তাব, আরাফাতও বলেছে, মানে আরাফাতও বলছে, হ্যাঁ, যাই বলে থাকেন এটা আওয়ামী লীগের ভাষণ নয়। আওয়ামী লীগ মনে করে এখনো তারা বৈধ সরকার এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে। সুতরাং প্রধান উপদেষ্টা কেন এই কথা বললেন? তিনি উপদেষ্টা, তিনি সরকার প্রধান, তিনি অবশ্যই জানা উচিত ছিল যে এই কথা বললে একটা সমস্যা তৈরি হবে। এই সমস্যা তৈরি তিনি করেছেন নিজে। আমার ধারণা এটা একটা বায়বীয় ঘটনা তৈরি করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা যাতে নির্বাচন বিলম্বিত হয়, অর্থাৎ নির্বাচন না দিতে হয়, একটা ইস্যু তৈরি করে দিল। তারপরে আপনি যেটা বললেন সমস্যা, ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু আপনার সব দল ঐক্যমত আছে, জনতা ছাত্র এখনো আছে। আপনি দেখেন সেই 10 তারিখে নূর হোসেন সময়ে শেখ হাসিনা বলছিল না যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিল করো, তারপর অপমান করলে পাঠায়ও দিয়েছিল। কিন্তু আপনি দেখেন সেই সময় কিন্তু জামাত, বিএনপি, ছাত্র, বৈষম্যবিরোধী ছাত্র বলেন, ছাত্রদল সবাই নেমেছিল। এখনো যদি সেই ফ্যাসিবাদীরা আসে এখনো তারা ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু আপনি বলছিলেন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এখন ঐক্যবদ্ধ। এই আওয়ামী লীগ যতই বলেন ভোটের দিক থেকে তো কমতি ছিল না, তাদের ভোটার তো আছে। কয়টা লোক চলে গেছে? বিবিসি লিখেছে 100 নেতা সহ 1000 লোক বাইরে আছে, একটা ফিগার দিয়ে বলেছে। এবং 100 যে নেতা এর অধিকাংশই ভারতে আছে আর অন্যান্য দেশে ছড়ায় আছে। তো তারা তো সব, এখন তো ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপে কথা বলা, নানান রকম ইনস্টাগ্রাম, অনেক কিছুতে কথা বলা যায়, তারা কথা বলতেছে এবং তাদের প্ল্যান সব কর্মী লেভেল পর্যন্ত জানতেছে। তো এখন ধরেন ভোট হলে তাহলে এই ভোটগুলো কার পক্ষে যাবে? হ্যাঁ, নারী ভোট 50%। জামাত বলে নারীরা এখন যে কোনো ড্রেস পরতে পারে। হ্যাঁ, আবার লোক দাঁড়িপাল্লায় ভোট, জামাতে ভোট দিলে সামনে মারা মানে পরকালে অনেক সম্পদ, সহায় সম্পদের মালিক হবে। এগুলো হলো ভোটের ক্যাম্পিং, ভোটের জন্য বলছে। আবার বিএনপি হয়তো ধরে নিছে যে এতগুলো ভোট কোন দিকে, একদিকে টিল করলে তো দুই পার্টির যে অবস্থা, আরেক পার্টি যার যে পক্ষে টিল করবে সেই পক্ষে তো জিতে যাবে। বিএনপির ভোট বেশি থাকলেও আওয়ামী লীগের ভোট যদি বিএনপির সাথে যোগ হয় বা জামাতের সাথেও যোগ হয় তাহলেও কিন্তু বিএনপির ভোট কম পড়ে যাবে, এটাই সত্য। সুতরাং এখন জেতার পলিটিক্স চলছে। আর ছাত্ররা যেটা করতেছে, ছাত্রদের সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে, ধরেন আমার থানা, পাবনার সাতিয়া থানা, আর ছাত্ররা কমিটি করার লোক পায় নাই, সব ছাত্র শিবিরের প্রলাপন দিয়ে কমিটি করছে এবং সারা বাংলাদেশে তাই হচ্ছে। ওই ছাত্রলীগ অথবা নরম ছাত্রলীগ নেতা বাদ দিয়ে আর ছাত্র শিবির দিয়ে কমিটি করতেছে এখন। তো সুতরাং এরা ভোটের সময় আপনি ধরেন যার যার ভোট তার বাক্সে পড়বে। ওয়ান্স শিবির, ফরএভার শিবির, ওই ভোট তো আসবে না। ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য আমি বলছি যে এটা একটা যা চলছে এটা ভোটের গেম চলছে। আওয়ামী লীগ রাজনীতির মাঠে পুরোপুরি নিষ্ক্রিয়, সেই আওয়ামী লীগকে তর্ক নিয়ে আমরা একটা তর্ক বিতর্ক করছি বা কেন? ধন্যবাদ আমার সহযোগীদের এবং আপনাদেরকে এবং দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে এই তোলপাড় চলছে শব্দটা থেকে আমি একটু শুরু করি। যে এই যে কন্টিনিউয়াসলি গত 7 মাসে এই আনরেস্ট, এই তোলপাড় বা অস্থিতিশীলতা, এটা একটা জায়গায় আমি একটু থিওরিটিক্যালি 1 মিনিট বলি তারপরে আসছি। যে আপনি যদি পুরো ডেমোক্রেটিক প্রসেসটাকে দেখেন, যে আমরা যেটা বলি যে ডেলিবারেটিভ ডেমোক্রেসি, হ্যাবারমাসের যে থিওরিটা, আমি বলি যে আপনি কন্টিনিউয়াস ডিসকাশনে থাকবেন, আলাপ আলোচনা এবং বিতর্ক। আবার একটু নতুন পরবর্তী ডেভেলপমেন্টটা দেখি আমাদের ডেভেলপমেন্টের ইয়েতে, পলিটিক্যাল সায়েন্সের এই ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েশনের, সেটা রুশো হোক বা স্টুয়ার্ট মিল হোক, যে সেখানে কিন্তু বলছে যে গণতন্ত্রের সৌন্দর্যটাই হচ্ছে আলোচনা এবং ঐক্য। যেটা বলে যে তোলপাড় যে হচ্ছে এ চলে যাবে, কিন্তু আমরা তো একটা অন্তর্বর্তীকালীন অবস্থায় আছি। এখানে ইয়ারস্টিকটা আসলে থাকা উচিত ছিল গভর্নমেন্টের হাতে। কিভাবে? 2 ভাবে। একটা হচ্ছে যে আপনি যদি যেটা বলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা ডিসকাশনের কথা বললাম, আরেকটা হচ্ছে যে আপনি সোশ্যাল ইন্টারাকশন থিওরি আমরা বলি, যে সামাজিক মিথস্ক্রিয়া তথ্য বা পলিটিক্যাল ইন্টারাকশন থিওরি বা রাজনৈতিক মিথস্ক্রিয়া তথ্য। আপনি দেখেন যে গভর্নমেন্ট যে স্ট্রাকচারে আলাপ আলোচনাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে পুরো একদম 5 তারিখের পর থেকে,
সেটা এক ধরনের স্ট্রাকচারাল যেমন প্রবলেম ছিল, আবার আমরা বাংলা বলি যে আন্তরিকতার অভাব বা কতটা সদিচ্ছা ছিল। কিন্তু আমি এক ধরনের অন্যভাবে দেখি, কারণ একটা ভয় সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনগেজ হওয়ার ক্ষেত্রে, দলগুলোর সঙ্গে সংযোগটা বাড়ানোর জন্য। কখনো 15 মিনিটের জন্য আলোচনা করা হয়েছে, কখনো আবার আমন্ত্রণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে। এবং একবার তো একটা দল সিপিবি, আমার যদি ভুল না, একবার যায়নি আলোচনার মধ্যে, কারণ মাত্র 2 ঘন্টার নোটিশে তাদেরকে ডাকা হয়েছিল। তো এই নেতৃত্বের এই জায়গাটা, যেটা সরকারের একটা বড় রোল প্লে করার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। এই জন্য প্রায় এই তোলপাটটা হচ্ছে। আমি মনে করি সবচেয়ে বড় যে জায়গাটায় আমরা পিছিয়ে গেলাম সেটা হচ্ছে যে আপনি এক্সেল শিটের মাধ্যমে তো 166টা প্রস্তাব তৈরি করে বলতে পারেন না যে টিক চিহ্ন দেন, একমত দ্বিমত। এটা একটা আলোচনার বিষয়। আপনি থিওরিটিক্যালি আমি বললাম, আমি সোশ্যালজিক্যাল পার্সপেক্টিভ থেকে বললাম, অ্যান্ড ভেরি কমন সেন্স অ্যাপ্লাইজ যে আপনি এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। আপনি একবার ফর্ম দিচ্ছেন, একবার 15 মিনিটের জন্য ডাকছেন, আবার দেখেন মাত্র 7টা দল, ইফ আই এম নট রং, তারা এটাকে জমা দিয়েছে, 16টা দল সময় নিয়েছে, বাকিগুলো আর কোনো খবরই নেই, আমরা জানি না কি হচ্ছে। এবং স্যার যেটা বললেন যে বিএনপি আজকে কিন্তু আলাদা অবস্থান নিল, যদিও তারা বলছিলেন যে আমরা সময় নিচ্ছি, আমাদের মতামত সহকারে দিব। আরেকটা স্ট্রাকচারাল প্রবলেম, 166টা আপনি নির্ধারণ করলেন যে আমরা সংস্কার করব, কার সাথে আলোচনা করে করলেন? আপনাকে তো পলিটিক্যাল সায়েন্স বলে, আপনাকে গণতন্ত্রের মূল রাইম বা ধর্ম বলে আপনি আলোচনা করবেন, বিতর্ক করবেন, আগমেন। তা আপনি আগেই তো একটা কেমন জানি যে শাসনতান্ত্রিক একটা অ্যাপ্রোচ আপনার মধ্যে, যে আমি 166টা ঠিক করেছি, তুমি এর মধ্যে মতামত দাও। তাহলে এতগুলো যে কমিশন করলেন, এই পার্টিগুলো যে মতামত দিল, সেটা তো আপনি কনগ্রেন্সে নিলেন না। আবার প্রথমে বলা হলো যে প্রথমে যে কমিশনগুলো হয়েছে তারা প্রথমে মতামত দেবে এবং পরবর্তীতে সরকারের ওই সম্ভব যে তোলপাড় বললেন আপনি, বা প্রতিদিন নতুন নতুন ঘটনা আসছে, সেটাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের একটা কনসেনসাস বা নিয়মিত ডায়ালগ এবং তার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো। শেষ যে পার্টটাতে আমি ছিলাম, যে আপনি 166টা তালিকা করলেন, করে আপনি 6টা অপশন দিলেন। তো এটা কি কোনো সায়েন্টিফিক, আমি জানি না, এখানে স্যার আছেন, আজিজ ভাই আছেন, যে কোনো ধরনের সার্ভেতে বা কোনো ধরনের থিওরিটিক ম্যাথোডোলজিক্যালি এটা কতটুকু কারেক্ট? এই ছিল যে প্রথম আপনি যে বলছেন স্বল্প না দীর্ঘ, সেই জায়গাটা এইটাই ধরে নেওয়া যেত যেটা স্বল্প মেয়াদী, বা আমরা এই কনসেনসাসটা করলাম, সেটা তো 2-3 দিন টেবিলে ডিসকাস করলে হয়ে যায়। তাহলে তখন তো মানুষ মনে করবে একদিকে যে আপনি একটা ডেলিভারি স্ট্র্যাটেজি নিয়েছেন কিনা এটাকে দীর্ঘায়িত করার জন্য। সেকেন্ডলি, আপনি যখন এটা করবেন এবং তার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে দূরে রাখবেন, তাহলে কিন্তু সমস্যাটা আরো বাড়বে। শেষ করে এই প্রসঙ্গে এটা বলে যে সবাই আশা করছিলাম যে যেহেতু কমিশনগুলো বসেনি, সরকার ঐকমত্য কমিশন প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের যে আউটলাইন এবং যে প্রস্তাবগুলো বিভিন্ন দল দিয়েছে সেটা নিয়ে বসবে। সেটাও কিন্তু হলো না, যদিও আমরা শুনছি যে এখন বসবে। কিন্তু যদি দলগুলোর কাছ থেকে আবার ওপিনিয়ন নিয়ে আসে, তাহলে কিন্তু একটা হজবরল তৈরি হবে যে ওপিনিয়ন চাইলে চেয়ে পেলাম না, এখন আবার বসতে যাচ্ছি। আরেকটা জিনিস দেখেন, যে এই ধরনের সিচুয়েশনের পরে অস্থিতিশীলতা নিরসনের জন্য কয়েক ধরনের রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং ওয়ার্ল্ডে অনেক ধরনের রিকনসিলিয়েশন মডেল আছে। ওয়ান অফ দি বেস্ট মডেল আমরা বলি যে সাউথ আফ্রিকাতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। তাহলে কি হয়েছে, প্রথম দিন থেকে এটা অ্যাক্টিভ ছিল। যারা ছোট ছোট অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করা, বা আপনি যার শাস্তি পাওয়ার কথা তাকে শাস্তি দেয়া। 7 মাসে কিন্তু এই জায়গাটা হয়নি। আরো একটা উদাহরণ দিই, ওয়ান অফ দি ডিজাস্টারাস ইনসিডেন্ট, সেটা রুয়ান্ডাতে যখন আপনার গণহত্যা হলো, সেখানে তারা কি করেছিল, গাকাকা কমিশন বা একটা সম্প্রদায় ভিত্তিক আদালত তৈরি করেছিল, এবং যার মাধ্যমে এই যে ছোট ছোট ইনসিডেন্ট যেগুলো হচ্ছে প্যাকেজ কোনটা উনি বলেছেন? উনি তো এমসিকিউ পরীক্ষার জন্য প্রশ্ন দিয়ে দিছে রাজনৈতিক দলগুলোকে এই কয়েকটা এনজিও ব্যক্তি এবং বুড়া মাস্টার কিছু এত অবজ্ঞা করে কেন? এবং এই জন্য আমি পাবনার ভাষায় বলি, এরা ফাটা ভাষায় চিপায় পড়ছে রাজনৈতিক দলরা। এই কয়েকজন 21 জন লোকের হাতে দেশ চালাতে পারতেছে না কোনো কিছু। যেমন মামুন ভাই বলছে, ধরেন আপনি চিন্তা করেন যে আপনি ডিসি বানাইলেন, 26টা ক্যাডার আছে, আপনি সেই আগের সরকারের মতো আগের নিয়মেই প্রশাসন ক্যাডার থেকে সব ডিসি পদায়ন করে দিলেন, আবার তদন্ত করে বার করলেন এদের ভিতরে ফ্যাসিবাদের দোষর ছিল প্রায় অর্ধেক ডিসি, কাউরে চাকরি খাইয়ে দিলেন, কারো উল্টো করে আনলেন, কারো উল্টো। তাহলে ডিসি কাজ করবে কেমনে? পুলিশ পোস্টিং দিয়েছেন এসপিকে, তারপরে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। তো এটা তো বোঝেই না কাজ, অথচ সরকারে থাকতে হবে, কারণ থাকতে হবে, সরকারে তো রসদ আছে, ওখানে তো লোভ আছে। আপনি ধরেন এই যে বলা হয় যে এই উপদেষ্টা পরিষদ হচ্ছে, অন্তত পক্ষে এই উপদেষ্টা পরিষদের ভিতরে কোনো অভিযোগ নাই, কিন্তু অভিযোগ তো বেড়ে গেছে। 2 উপদেষ্টা, ট্রাম্প বলেছিল না যে বাংলাদেশে $29 মিলিয়ন
আর ভারতে সরকার পরিবর্তন $21 মিলিয়ন। এই $40 মিলিয়ন বাংলাদেশে আসছে। এর একজন সংস্কার কমিশনের প্রধান নিছে, আর 2 জন উপদেষ্টা এই টাকা ভাগ করছে, অন্যদেরকে ভাগ করে দিছে। এটা প্রমাণিত। এটা চ্যালেঞ্জ করুক, আমি বলে দিলাম, আমি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো বলেই বললাম। এটা ডকুমেন্টারি এভিডেন্স আছে, ধরা খাইছে তো। এটা তো অডিট করে না কেন? একদিকে ট্রাম্পের মন্তব্য, অন্যদিকে আবার তুলসী গ্যাবার্ডের মন্তব্য, আন্তর্জাতিক বিশ্বের প্রভাব। না, বিষয়টা হলো আন্তর্জাতিক, বিশেষ করে তুলসী গ্যাবার্ড, এটার তো অরিজিনটা ভাবতে হবে, তার মায়ের পরিচয়, তার পরিচয়। সে বেসিক্যালি আবার উল্টাটাও তো কয়ে দিছে, তাই না? তুলসী গ্যাবার্ড একদম বিজেপি যেভাবে চিন্তা করে ওইভাবেই, ঠিক আসে মোদির সাথে দেখা করে ঠিক ওইভাবেই বলছে, কিন্তু তার উল্টাটা কিন্তু স্টেট ডিপার্টমেন্ট বক্তব্য, যেটা মামুন ভাই বলার চেষ্টা করেছেন। ধরেন প্রশাসনে, পুলিশ, আপনি চিন্তা করেন এই ছেলেরা যেভাবে উগ্র আচরণ করতেছে, আপনার ভোটের বাক্স তো লয়ে যাবে গিয়া, ভোটের বাক্স দিবেন না, ইলেকশন হলে একটা ভোটে দাঁড়াবে না, এত বাক্স গাড়ি করে নিয়ে চলে যাবে। আমরা এখন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সামনের দিকে এগুচ্ছি এবং সরকারও সেই প্রস্তুতি নিচ্ছে বা নিতে হবে সরকারকে। এখন এটি কখন হবে, কিভাবে হবে, এই নিয়ে আমরা মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন রকমের বক্তব্য শুনছি, কিন্তু গত কয়েকদিন ধরে আমরা মনে করছি যে মানে সরকারের শীর্ষ পর্যায় থেকেও বক্তব্য আসছে যে আগামী ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন হবে, এবং এই ডিসেম্বরের আগে সংস্কারগুলো কিভাবে হবে, কি হবে, এই নিয়ে এখন আমাদের একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা মানে বোঝাপড়ার জায়গায় তৈরি করতে হবে। আপনি যেটা বলেছিলেন, আজকে বিএনপির যে সংবাদ সম্মেলন এবং সেখানে বিএনপির যে বক্তব্য, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য। এই সরকার এবং সরকারের যে সমস্ত গঠিত সংস্কার কমিশন, তারা কিভাবে আপনার মানে যে নানা রকমের কমিশন গঠনের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের কার্যক্রম নিয়ন্ত্রণ, সরকার নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো, সেইগুলোর ব্যাপারেও বিএনপি তার স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছে। এবং একই সাথে যে প্রস্তাবিত সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলোর ব্যাপারে ওনারা বলেছেন প্রস্তাব যদি এই সরকার বাস্তবায়ন করতে চায়, সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এই বাংলাদেশে সম্ভব হবে না। আপনি একটা কাঠামোগত দিক থেকেও যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের বাস্তবতায়, আপনি রাজনৈতিক দলগুলো তারা বড় রকমের স্টেক হোল্ডার। আজকে এই সরকারকেও মনে রাখতে হবে 2008 সালে আমাদের 6 থেকে 8 সালেও তো একটা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সরকারও কিন্তু অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু যারা এই দেশের কল্যাণের জন্য অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছিলেন তাদের পরিণতি কি হয়েছে, এটা সবাইকে মনে রাখতে হবে। আমরা এই ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফ্যাসিস্ট রেজিমের ইয়া থেকে মানে মুক্তি পেয়েছি, কারো ইগো, কারো বেশি মানে এই কি বলে কৃতিত্ব জাহির, এইগুলোর মধ্য দিয়ে যেন আমরা বাংলাদেশে আরেকটা ভবিষ্যৎ কোনো মানে ওই ধরনের পরিস্থিতি আমরা যেন না দেখতে পাই, সেটাই আমাদের প্রত্যাশা। আর এই যে এই সরকার তো সদস্যরা, আমরা বারবার বলেছি যে এই সরকারের সদস্যদের সচিবালয় এবং তাদের অফিস কেন্দ্রিক সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই, অন্ততপক্ষে মিনিমাম যেটুকু দরকার। আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, সব ইস্যুতে এক হয়ে যাবে এরকম না, কিন্তু একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুকু দরকার হবে সেইটুকু আপনাকে করে নির্বাচনের পথেই আপনাকে হাঁটতে হবে। এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাজনীতিবিদরা ওই যে 1/11 পরে যেটা আমরা দেখেছিলাম যে রাজনীতিবিদদেরকে অপাংতেয় করে একটা 20 দফা সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। দেখেন, ওনারা আসলে একজন এপির লোক, প্রেস সেক্রেটারি, আর একজন হলো আপনার বিবিসিতে কাজ করছে, উনি আমার কলিগ ছিল। ওনারা বোধহয় ওই দেশের আলোকে এই সংস্কারটা দেখছে। ওনাদের ভিতরে কামাল সাহেব তো ব্রিটেন সিটিজেনও বটে, তো ওনারা মূল সমস্যাটা যেতে পারে নাই। আমার যুগান্তরে দিনকালে লেখা আছে পুরোটা। আপনি যতক্ষণ পর্যন্ত প্রকাশক সম্পাদক আলাদা করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত সব পেমেন্ট চেকের মাধ্যমে, ক্রস চেকের মাধ্যমে পেমেন্ট না করাতে পারবেন, নাহলে আপনি দেখেন আপনার হাউজের পাশে বিল্ডিংয়ে আছে না 20,000 10,000 সার্কুলেশন, 1.5 লাখের বিজ্ঞাপন নিত, সবগুলো এগুলি করে। তো আপনি হকারদের কাছে চেকের পেমেন্ট নেন, মালিক যত বেতন দেয় সব বেতন দেন, কে দিল বেতন দিল না। দুটো উদাহরণ আপনাকে কুইকলি দিই, যে কোনো এখন পর্যন্ত কিন্তু
কোন বিষয় বা জাতীয় কোন মূলনীতিতে সংস্কার সেই জায়গাটা নির্ধারণ করতে পারিনি আমরা। সেটা হচ্ছে যেমন জাপানে বলছে যে অর্থনৈতিক উন্নয়নের জন্য ঐক্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, বা পশ্চিম জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বলছে যে আমরা ইন্টারন্যাশনালাইজ হওয়া, ইউতে ইনক্লুড করা, বাজার অর্থনীতি বা ন্যাটোতে ইনক্লুশন, আমরা এই জায়গাটা ঠিক করতে পারিনি। হ্যাঁ, নির্বাচনের দিকে যেতে চাই, কিন্তু তার মূল ক্রীড়ানো কিন্তু সংস্কারগুলো। আমি যেটা আশা করবো, যেটা শেষ করতে চাই, যে সরকারকে দ্রুত পলিটিক্যাল পার্টিগুলোকে ভয় না পেয়ে তাদের মঙ্গলের জন্য, জাতির মঙ্গলের জন্য আলোচনার টেবিলে এনে বিশ্বস্ততা অর্জন করলে তখন সংস্কার, নির্বাচন সবই সম্ভব।